ধারণা করা হয় যে ব্রোঞ্জ যুগের শুরুতে ভারতবর্ষের দ্রাবিড়রা খ্রিস্ট জন্মের অন্তত 2000 বছর আগে এমন এক উজ্জ্বল রত্নের সন্ধান পেয়েছিলেন যা মানুষের অঙ্গে নিয়ে এসেছিল পূর্ণ চাঁদের আভা, যা এখনও পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথর হিসেবে বিবেচিত এবং আমরা যাকে চিনি ডায়মন্ড বা হিরে হিসাবে। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই হীরের সম্পর্কে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। একটা সময় পর্যন্ত পৃথিবীর মানুষ ভাবত এই মহামূল্যবান পাথর বুঝি শুধুমাত্র ভারতবর্ষেই পাওয়া যায়। তৎকালীন সিল্ক রুট ধরে ভারতবর্ষ থেকেই এই রত্নপাথর পৌঁছে গিয়েছিল প্রাচীন গ্রিস এবং রোমেতে। প্রাচীন গ্রিকরা এই রত্নপাথরের নাম রেখেছিলেন অ্যাডামাস, যার অর্থ অজেয়, অবিনাশী তথা অপ্রতিরোধ্য। পারস্যের বিখ্যাত কবি হাফিজ বলেছিলেন, আকাশের রামধনু চিরকাল একই ছোট হীরের মতোই আবদ্ধ ফলে। হীরের ঔজ্জ্বল্য এতটাই যে প্রথম যুগে হীরেকে আরাধ্য বস্তু বলেই মনে করা হতো। তাই আবিষ্কারের দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও হীরের অলঙ্কার হিসেবে ব্যবহার করতে শুরু করে মানুষ। প্রাচীনকালে হীরক খণ্ডনে দেবতাদের কাছ থেকে পাওয়া যায় বলে মনে করা হতো। প্রাচীন ভারতে দেবতাদের চোখে হীরাকে স্থাপন করা হতো তাদের সূক্ষ্ম এবং নিরপেক্ষ দৃষ্টিশক্তির প্রতীক হিসাবে। বৌদ্ধ ধর্মে বুদ্ধের সিংহাসন ব্রজাসনে ছিল বলে হীরের উপস্থিতি, কারণ মূল্যবান এই পাথরটিকে জ্ঞান, পরিপূর্ণতা এবং স্বচ্ছতার প্রতীক হিসাবে মনে করা হয়। প্রাচীন গ্রিকরা হীরাকে তাদের দেবতাদের অশ্রু হিসাবে বিবেচনা করত। গ্রীসের যোদ্ধারা সে সময় হীরা পরতেন কারণ তারা মনে করতেন এই পাথর পরলে যুদ্ধে জয়লাভ করা যায় এবং গায়ে প্রচণ্ড শক্তি আবির্ভাব ঘটে। অনুসন্ধিৎস মন হঠাৎই এমন এক প্রশ্ন উদয় হতে পারে যে মামুলি এক নুড়ি পাথর পলিশিংয়ের মাধ্যমে কিভাবে বিশ্বের সবচেয়ে দামি বস্তু হয়ে ওঠে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হিসাবে এখানে হীরের কথাই বলা হচ্ছে। মানুষ সুন্দরের পূজারী। প্রাচীনকাল থেকেই মানব প্রজাতি সৌন্দর্য বর্ধনের জন্য অলঙ্কার পরিধানের নীতি চালু করে এসছে। শুরুর দিকে অলঙ্কারের প্রাথমিক নিদর্শন হিসাবে ঝিনুক, শামুক বা হাড়ের টুকরো খোঁজ পাওয়া গেলেও আধুনিক যুগে এই জায়গা দখল করে নিয়েছে নানা রকম উজ্জ্বল পাথর এবং জেমস্টোন বা রত্নপাথর। বর্তমানে হীরে বা ডায়মন্ড পৃথিবীর অন্যতম মূল্যবান, নিরেট ও দৃঢ় বস্তুগুলোর একটি। ডায়মন্ড বিশ্বের বিখ্যাত ব্র্যান্ড ট্রিফানি অ্যান্ড কোম্পানি এর 1 ক্যারেট বা তার একটু বেশি বর্ণহীন ক্রিস্টাল ক্লিয়ার এক্সিলেন্ট ক্যাটের একটি এঙ্গেজমেন্ট রিং রিটেল স্টোরে ক্রয় করতে গেলে পকেট থেকে খসাতে হবে 6500 থেকে 7500 মার্কিন ডলার। অথচ গাণিতিক হিসেবে ক্যারেট ভরের একক, যা 200 মিলিগ্রামের সমান, অর্থাৎ 0.2 গ্রাম বা 0.007055 আউন্স। ট্রিফানি অ্যান্ড কোম্পানি ছাড়াও হীরের মার্কেটে সুপরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হল হ্যারি উইলসন, কার্ডরিয়ার, চপার্ড, ভ্যান ক্লেফ এবং এয়ারপেলস ইত্যাদি। অলঙ্কার হিসাবে হীরে কীভাবে ও কেন এত দামি ও জনপ্রিয় হয়ে উঠল তা আলোচনা করতে পূর্বের কিছু ইতিহাস নিয়ে খানিক আলোকপাত করতে হবে। হীরা মূলত কার্বনের কঠিন রূপ, যা অত্যধিক তাপ, চাপ এবং একটি নির্দিষ্ট অবস্থায় দীর্ঘদিন ধরে থাকার কারণে তৈরি হয়। বেশিরভাগ প্রাকৃতিক হীরাই পৃথিবী পৃষ্ঠ থেকে 130 মাইলেরও বেশি গভীরে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 45 থেকে 90 কিলোবার চাপে কার্বন পরমাণু থেকে হীরা রূপান্তরিত হয়। হীরা রূপান্তর প্রক্রিয়ার সময়ও একটি বড় নিয়ামক। প্রাকৃতিকভাবে কার্বন হীরা রূপান্তরিত হতে হতে প্রায় 1 বিলিয়ন থেকে 3.5 বিলিয়ন বছর পর্যন্ত সময় লেগে যায়। আজ পর্যন্ত পাওয়া প্রায় সকল হীরার বয়সই পৃথিবী সৃষ্টির প্রাথমিক দিকের উদ্ভিদগুলোর চেয়েও বেশি। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী গঠন হওয়ার সময়ই এর অভ্যন্তরে আটকে পড়া কার্বন উচ্চ তাপ এবং চাপে ধীরে ধীরে হীরায় পরিণত হয়েছে। ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব 2500 থেকে খ্রিস্টপূর্ব 1700 অব্দের মাঝামাঝি কোনো এক সময়ে যখন সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ যুগে আবির্ভাব ঘটেছিল, তখন দ্রাবিড় জাতি ভারতে সর্বপ্রথম হীরার সন্ধান পায়। আবার অনেকে বিশ্বাস করেন ভারতে সর্বপ্রথম হীরা আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব 1000 অব্দের কাছাকাছি সময়।
ব্রিলিয়ান্সের তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 400 অব্দে প্রাচীন ভারতবর্ষের সংস্কৃত ভাষায় লিখিত গ্রন্থ অর্থশাস্ত্র ও রত্ন পরীক্ষাতে সর্বপ্রথম হীরের লিপিবদ্ধ ইতিহাস মেলে। প্রাচীন সে গ্রন্থে মুদ্রা হিসাবে হীরের বিনিময় প্রথার বিষয়টি উল্লেখ ছিল। বাণিজ্য মাধ্যম হিসেবে হীরা ব্যবহারের কারণে এবং ভারত ও চীনের সাথে প্রাচীন ব্যবসায়ী রুটগুলো, যেগুলোকে সিল্ক রুট বলা হয়ে থাকে, এগুলো সম্পৃক্ত থাকায় মূল্যবান এই পাথরটি পৌঁছে যায় গ্রিক এবং রোমান সাম্রাজ্য পর্যন্ত। পরবর্তী কয়েক শতকে মূল্যবান এই রত্নপাথরটি রাজপরিবার, প্রভাবশালী পরিবারগুলোর কাছে আভিজাত্যের প্রতীক হিসাবে স্থান পায়। একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি কোনো সময়ে দক্ষিণ ভারতে বিশ্ববিখ্যাত 186 ক্যারেটের কোহিনূর হীরার সন্ধান মেলে। এটি কখনো শোভা পেয়েছে মুঘল দরবারে, কখনো ঔজ্জ্বল্য ছাড়িয়েছে ইরানি যোদ্ধাদের হাতে, কখনো আবার সমৃদ্ধ করেছে আফগান শাসক কিংবা পাঞ্জাবি মহারাজদের। এর বর্তমান অবস্থান টাওয়ার অফ লন্ডনে ক্রাউন জুয়েলের অংশবিশেষ হিসেবে পরিচিত। তবে কোহিনূরই ভারতবর্ষের একমাত্র শ্রেষ্ঠ হীরে নয়। কোহিনূরের সাথে সাদৃশ্যপূর্ণ অন্তত আরও দুটি হীরেখণ্ডের প্রমাণ ইতিহাসে মেলে। এর একটি হল দরিয়াই নূর আর অন্যটি গ্রেট মুঘল ডায়মন্ড। 1739 সালে ইরানি শাসক নাদির শাহ লুটের অন্যান্য জিনিসপত্রের সাথে এই তিনটি হীরকখণ্ড সাথে নিয়ে যান। 18 শতাব্দী পর্যন্ত মানুষের ধারণা ছিল শুধুমাত্র ভারতবর্ষে হীরে পাওয়া যায়। এই শতকের শেষ দিকে ভারতবর্ষে মজুদ হীরের পরিমাণ তলানিতে ঠেকলে অন্যান্য দেশে এর বিকল্প অনুসন্ধান শুরু হয়। 1725 সালে ব্রাজিলে হীরার একটি খনি পাওয়া গেলেও তা তৎকালীন বিশ্বের হীরার চাহিদা পূরণে পর্যাপ্ত যোগান দিতে পারত না। পরবর্তী শতকে রাশিয়া এবং অস্ট্রেলিয়ায় কিছু হীরক খনি আবিষ্কৃত হয়। তবে হীরা জগতের চিরচেনা চেহারা পাল্টে যায় 1866 সালে দক্ষিণ আফ্রিকার অরেঞ্জ নদীর পাশে বেশ কয়েকটি হীরের খনি আবিষ্কারের পর। 1871 সালে দক্ষিণ আফ্রিকার ডি বিয়ার্ডস এবং কিম্বারলি নামে দুটো হীরক খনি আবিষ্কারের পর হীরার উৎপাদন মাত্রা হুট করেই বেড়ে যায়। এর ফলে বাজারে হীরার সরবরাহ আবার উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে শুরু করে। সরবরাহ ক্রমশ বাড়তে থাকায় পড়তে থাকে হীরের দাম, যা অন্যান্য হীরা খনির মালিকদের জন্য উদ্বিগ্নতার কারণ হতে দাঁড়ায়। ক্রমশ লোকসানে তলিয়ে যাওয়ার দরুন অনেক খনির মালিক খনি বন্ধ বা বিক্রি করে দিতে থাকেন। সুযোগটাকে কাজে লাগান ধুরন্ধর ব্রিটিশ ব্যবসায়ী সেসিল রোডস। তিনি ছোট ছোট মাইনিং অপারেশনগুলো কিনে নিতে থাকেন, যার ধারাবাহিকতায় তিনি জোহানেস নিকোলাস ডি বিয়ার্ড এবং ডিয়েট্রিক আর্নল্ডস ডি বিয়ার্ড নামে দুই ভাইয়ের কাছ থেকে ডি বিয়ার্ডস খনিটিও ক্রয় করে নেন। ডি বিয়ার্ডস মাইনিং কোম্পানি কিম্বারলি খনিকে সাথে নিয়ে হীরাকে আরেকটু সহজপ্রাপ্য করে তোলে। এই খনি আবিষ্কারের পর হীরের দাম বেশ কমে আসে, কিন্তু দাম এবং আবেগঘন অধিক নিম্নমুখী যেন না হয় সেজন্য তারা এক কৌশলের আশ্রয় নেয়। তা হল হীরা যত উত্তোলন করা হোক না কেন, বাজারে হীরার সরবরাহ লাটাই থাকবে কোম্পানিগুলোর কাছেই। তখন হীরার মূল বাজার ছিল যুক্তরাষ্ট্র। প্রতি বছর কত মানুষ বাগদানে হীরের আংটি ব্যবহার করছে সেই সব অনুযায়ী বাজার সরবরাহ নিয়ন্ত্রণ করত তারা। ফলে ডি বিয়ার্ডস হীরার দাম নিয়ন্ত্রণে নিজ ইচ্ছানুযায়ী চাবুক চালাতে পেরেছে। সেসিল রোডসের নেতৃত্বে 1888 সালে ডি বিয়ার্ডস বা কনসলিডেটেড মাইনার্স প্রতিষ্ঠা করা হয়। তারা পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ খনি নিজেদের করে নেয়। ক্যালেন্ডারের পাতা তখনও 1900 সালের ঘর ছোঁয়নি। এর মধ্যেই কোম্পানিটি দক্ষিণ আফ্রিকার খনিগুলো থেকে উৎপাদিত হীরের মাধ্যমে বিশ্বের হীরের বাজারে 90% নিয়ে নেয় নিজেদের দখলে। ডি বিয়ার্ডস এই বাজিমাতের ফলে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে যায় ডায়মন্ড ইন্ডাস্ট্রি। ক্রমান্বয়ে বাড়তে থাকে হীরের দাম। হীরের মূল্য বৃদ্ধির সাথে আরেকজন মানুষের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তিনি হলেন 1880 সালে জন্ম নেওয়া জার্মান বংশোদ্ভূত আর্নেস্ট ওয়েপহাইমার। 1897 সালে মাত্র 17 বছর বয়সে লন্ডনে এক ডায়মন্ড সিন্ডিকেটে কর্মচারী হিসাবে যোগ দেওয়ার পর সেখানে নিজ দক্ষতা এবং কর্মনিপুণতা দেখাতে থাকেন তিনি। কোম্পানিটি তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে সাউথ আফ্রিকার কিম্বারলিতে কোম্পানির খরিদ্দার হিসাবে পাঠায়। নিজ যোগ্যতার বলে তিনি ধীরে ধীরে কিম্বারলিতে খনি মেয়র পদে দায়িত্বপ্রাপ্ত হন। 1917 সালে তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা পুঁজিপতি জেপি মর্গানের সাহায্যে একটি মাইনিং কোম্পানি গঠন করেন। এর নাম দেওয়া হয় অ্যাংলো আমেরিকান কর্পোরেশন।
প্রথম থেকেই কোম্পানিটি ডি বিয়ার্স গ্রুপের মাইনিং অপারেশনের সাথে টেক্কা দিয়ে আসছিল। 1924 সালে ওয়েবহাইমার সাউথ আফ্রিকার সাধারণ নির্বাচনে কিম্বারলি অঞ্চল থেকে নির্বাচিত হয়ে সাউথ আফ্রিকার হাউস অব অ্যাসেম্বলির সদস্যও হয়ে যান। 1927 সালে দিকে এক প্রকার জোর করে তিনি সেসিল রোডসের প্রয়োগ করা মাইনিং সিস্টেম বাতিল করে দেন। এরপরেই বিশ্বের ডায়মন্ড সাপ্লাই চেন এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাপক পরিবর্তনের মুখ দেখে, ফলে হীরের দাম এক লাফে বেড়ে যায় কয়েক গুণ। হীরের মূল্য বৃদ্ধির তুলনামূলক চিত্র সাধারণ মানুষের চোখে পড়ে তখন। পৃথিবীর যে কোনো হীরার গুণগত মান নির্ণয় করা হয় 4Cর মাধ্যমে। এই 4C দিয়ে বোঝায় কালার, ক্ল্যারিটি, কাট ও ক্যারাট ওয়েট। প্রকৃতিতে প্রাপ্ত হীরার এক একটির আকার, আয়তন, বর্ণ, স্বচ্ছতায় ভিন্নতা থাকে, তাই হীরাকে নির্দিষ্ট কোনো দামের গণ্ডিতে ফেলা সম্ভব নয়। অনেকের ভাবতে পারে যে হীরা আকার ও আয়তনে বেশি বড়, তার দাম তত বেশি, কিন্তু এই ধারণা ভুল। জিআইএ ক্ল্যারিটি গ্রেডিং সিস্টেমের উপর ভিত্তি করে হীরাকে মোট 11টি গ্রেডে ভাগ করা হয়েছে। এদের মধ্যে আইএফ বা এফ গ্রেডের হীরাকে বলা হয় নিখুঁত বা নিটোল হিসেবে। এসব হীরার মধ্যে কোনো রকম অপদ্রব্য থাকে না, পুরোটাই খাঁটি কার্বন পরমাণু, স্বচ্ছ স্ফটিক। হীরার দাম নির্ধারণে বর্ণ বা রং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়মন্ডের কালার গ্রেডিং শুরু হয় ডি থেকে, যা শেষ হয় জেডে। শ্বেত হীরার ক্ষেত্রে হীরাকে ইংরাজি বর্ণমালা ক্রমানুসারে ডি থেকে যত সামনের দিকে এগোবে হলুদ রঙের উপস্থিতি তত বাড়বে আর হীরার দামও তত কমবে। তবে হোয়াইট ডায়মন্ড বা শ্বেত হীরা ছাড়াও বেশ কিছু রকমের হীরে প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়, যেগুলোর কালার গ্রেডিং ভিন্ন ভিন্নভাবে করা হয় এবং সেগুলোর দামও বর্ণভেদে হয়ে থাকে ভিন্ন। এরপর হীরের দামে যেটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটি হচ্ছে কাটিং আর পলিশিং। জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী ডায়মন্ডের কাটিংয়ে গ্রেডিং করা হয়েছে মোট 5টি ভাগে। এর মধ্যে এক্সেলেন্ট কাট হচ্ছে সর্বোৎকৃষ্ট। এছাড়াও ডায়মন্ডে বিভিন্ন আকার লক্ষ্য করা যায়, যার মধ্যে রাউন্ড, প্রিন্সেপ, ওভাল, কুশন, পিয়ার, এমেরাল্ড, হার্ট, মার্কুইস, রোজ ইত্যাদি উল্লেখযোগ্য। সেসবের উপর ভিত্তি করে হীরের দামের তারতম্য হয়। বর্তমান সময়ে হীরার উৎপাদন বেশি হলেও জুয়েলারিতে ব্যবহারযোগ্য হীরা বেশ দুর্লভই বলা চলে। খনি থেকে উৎপাদিত হীরার প্রায় 80%ই রত্নপাথর হিসেবে ব্যবহারযোগ্য নয়। এগুলো ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ডের জন্য। শ্বেত হীরা পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও ভিন্ন রঙের হীরে খুবই দুষ্প্রাপ্য, যার ফলে রুবি অর্থাৎ লাল, সাফায়ার বা নীল কিংবা এমারাল্ড বা সবুজ হীরা এত সহজে পাওয়া যায় না। সেগুলোর মূল্য থাকে আকাশচুম্বী, জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে। প্রাচীনকালে উন্নত যন্ত্রপাতি বা কোনো কিছু না থাকাতে ডায়মন্ড মাইনিং প্রক্রিয়া চলত মাটির অল্প গভীর পর্যন্ত। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে বর্তমানে হীরের মাইনিং মাটির গভীরে 530 থেকে 600 মিটার পর্যন্ত করা হয়। হীরার মাইনিং একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। ফলশ্রুতিতে হীরা উত্তোলনের পরিমাণের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে উৎপাদন খরচও। এটিও হীরার দাম বাড়ার অন্যতম কারণ। জুয়েলারির দোকানে সাজানো হীরাগুলো যেমন চকচকে, উজ্জ্বল ও দীপ্তিমান দেখায়, উত্তোলনকৃত হীরা প্রাথমিকভাবে তেমন ঝকঝকে থাকে না। খনি থেকে প্রাপ্ত হীরাকে পলিশ করার মাধ্যমে এই দীপ্তিময় রূপ দেওয়া হয়। তবে এখানেও একটা সমস্যা বিদ্যমান। যেহেতু প্রতিটি হীরার আকার আকৃতি ভিন্ন, তাই হীরের পলিশিং কোনো কম্পিউটার চালিত অটোমেটেড মেশিন দ্বারা সম্ভব নয়। এই জন্য কোম্পানিগুলোকে নির্ভর করতে হয় দক্ষ হীরককরদের উপরে। ইংরাজিতে এদেরকে বলা হয় জেম কাটার। হীরার কাটিং এবং পলিশিংয়ে অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপার স্যাপার জড়িয়ে রয়েছে বলে সে হীরককারদের বেশ কুশলী এবং পটু হতে হয়। এদেরকে মাইনে দিতে গেলেও কোম্পানির পকেট থেকে মোটা অঙ্কের অর্থ খসাতে লাগে। মজার ব্যাপার হলো, বিশ্বের 90% হীরের কাটিং পলিশিং হয় ভারতে, গুজরাট শহরের সুরাট অঞ্চলে। ভারতের প্রায় 7,000 ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটে 6,50,000 মানুষের কর্মসংস্থান জড়িত। হীরা পৃথিবীর অন্যতম দৃঢ় বস্তু হওয়ায় এর কাটিং ও পলিশিংয়ের জন্য যে যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করা হয় তা বেশ ব্যয়সাপেক্ষ। হীরার কাটিং এবং পলিশিংয়ের জমায় ডায়মন্ড ডাস্ট নামে এক প্রকার অবশিষ্ট তৈরি হয়, যা মূলত হীরেরই অতি ক্ষুদ্র কণা। একে বর্জ্য হিসাবে বিবেচনা করা হয়।
জুয়েলারিতে ব্যবহার করার মতো আকারে আনতে হলে সেই হীরার অধিকাংশই বাদ দিতে হয়, যা হীরার দাম বৃদ্ধিতে প্রভাবক হিসাবে কাজ করে। নিপুণ হাতে সারাতে হয় হীরের কাটিং এবং পলিশিং। হীরা বিশেষজ্ঞ ইরা ওয়েলসম্যানের মতে হীরে অন্যতম পণ্যের মতোই একটি বস্তু মাত্র, সেটি কখনোই বিনিয়োগের উপাদান হিসাবে বিবেচ্য হয়নি। যে কোনো হীরা বিক্রি করতে গেলে ক্রয় মূল্যে 20 থেকে 40% পাওয়া যায়। এই দরপতনের মূলে রয়েছে ডায়মন্ড ইন্ডাস্ট্রি ব্যাপক ধুরন্ধর কৌশলের বাজারজাতকরণ প্রক্রিয়া। 1929 সালে যুক্তরাষ্ট্র জুড়েও অর্থনৈতিক মন্দা, দ্য গ্রেট ডিপ্রেশন শুরু হয়। ফলে সে সময় হীরের চাহিদা কমতির দিকে ধাবিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে অন্যান্য শৌখিন পণ্যের মতো হীরের চাহিদাও ছিল কমতির দিকে। ডিবিয়ার্সের কাছে প্রয়োজনের অধিক হীরের যোগান থাকলেও এর চাহিদা ছিল কম। 1939 সালে এক সমীক্ষায় দেখা যায় যে সে সময় বিয়ের পিঁড়িতে বসানো কনেদের 1/3 কোনো ধরনের আংটি বদল ছাড়াই বিয়ে সম্পন্ন করতেন। তখন আর্নেস্ট ওপেনমায়ার ভাবেন পণ্য হিসাবে হীরাকে এমন অবস্থায় আনতে হবে যাতে মানুষ বেশি হীরা কিনতে আগ্রহী হয়। হীরের প্রতি মাসে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটাতে থাকে। সে ভাবনা থেকেই কোম্পানিটি কড়ানারে অ্যাড এজেন্সি NWIR এবং সনের দুয়ারে চলছে হীরা উত্তোলনের কাজ। এজেন্সিটির ক্রেতাদের উপর এক জরিপ চালিয়ে দেখলেও বেশিরভাগ মানুষই হীরাকে এক হাস্যকর বিলাসিতা হিসেবে দেখে। তখন তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ক্রেতার পকেটে থাকার অর্থের দখল নিতে হলে আগে স্থান করে নিতে হবে তাদের হৃদয় কোণে। সংস্থাটি টার্গেট হিসাবে প্রেমিক প্রেমিকা যুগলকে বেছে নেয়, আর সেখানে মূল লক্ষ্য হিসাবে ধরা হয় বাগদান বা এঙ্গেজমেন্টকে। এরপর থেকেই এজেন্সিটি হীরা এঙ্গেজমেন্ট রিংকে বাগদানের আকর্ষণীয় উপটোকন হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভিন্ন ধাঁচের মন কাড়া বিজ্ঞাপন নির্মাণ করতে থাকে। এর ফলেই মনস্তাত্ত্বিক জটিলতার মারপ্যাঁচে এঙ্গেজমেন্ট রিং হিসাবে হীরার আংটির প্রচলন ভালোভাবে শুরু হয়ে যায়। পিছন থেকে কলকাঠি নেড়েছে ডিভিয়ার্স। এই রুচিশীল এবং চমকপ্রদ কিছু বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনের মধ্যে অন্যতম ছিল এ ডায়মন্ড ইজ ফরএভার স্লোগান সম্বলিত বিজ্ঞাপনটি, যা হীরার চিরাচরিত ব্যবসায়ী ধারাকে পাল্টে দেয়। এরপর থেকে এই ধরনের বেশ কিছু অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এঙ্গেজমেন্ট মেটেরিয়াল হিসাবে ডায়মন্ড রিং হয়ে দাঁড়ায় এক ধরনের পরিপূর্ণ উপাদান। 1930 সালের দিকে এঙ্গেজমেন্ট ডায়মন্ড রিং দেওয়ার হার 20% থাকলেও 1950 সালের দিকে তা পৌঁছে যায় 80% ঘরে। সংখ্যাটা 20 ঘর থেকে 80 ঘরে পৌঁছানোর জন্য ডিবিয়ার্স গ্রুপের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয় মধ্যবিত্ত আয়ের লোকজন। সে লক্ষ্যের ধারা মধ্যবিত্ত আয়ের মানুষটিকে টার্গেট করে বিভিন্ন বিজ্ঞাপন বাজারে ছেড়েছিল। এর মধ্যে জনপ্রিয় ছিল হাউ ইউ ক্যান মেক 2 months স্যালারি লাস্ট ফর এভার শীর্ষক বিজ্ঞাপনটি। হাউ ক্যান ইউ মেক 2 months স্যালারি লাস্ট ফর এভার দ্য আই অফ জুয়েলারি মাত্র 2 মাসের বেতন দিয়েই একমাত্র তার প্রিয়তমাকে এঙ্গেজমেন্ট রিং হিসাবে হীরের আংটি উপহার দিতে পারবে। 1950 সালের দিকে ডিভিয়ার্স ফোকাস করে হলিউডের দিকে, কারণ সে সময় হলিউড তারকাদের নানা দিককে অনুসরণ করত ভক্তরা। ডিভিয়ার্সের অ্যাড এজেন্সি NWIR সন ম্যাগি এটিঞ্জার নামে একজন মুভি পাবলিশারকে ভাড়া করে, যিনি হলিউডে ডায়মন্ডের প্রচারক হিসাবে কাজ করতে থাকেন। আর তার কাজই ছিল মুভি ইভেন্ট বা ফটোশ্যুটে ডায়মন্ড প্লেসমেন্টের অপশন আছে সেখানেই ডায়মন্ডকে অডিয়েন্সের সামনে নিয়ে আসা। এছাড়াও হলিউডের তারকারা যে কী ডায়মন্ড পরেছে তা নিয়ে পত্রিকা এবং ম্যাগাজিনে বিস্তারিত ছাপানোর ব্যবস্থা করেছিল অ্যাড এজেন্সিটি। এতে করে কোম্পানিটি নারীদের মনে ডায়মন্ড নিয়ে এক প্রকার মোহময় আকর্ষণ তৈরি করতে সক্ষম হয়। 1953 সালে মেরিলিন মনরো জেন্টলম্যান প্রেফার ব্লন্ডেটস মুভিটিতে ডায়মন্ডস আর এ গার্লস বেস্ট ফ্রেন্ড গানটি হলিউডে ডায়মন্ডের প্রভাব বিস্তারের এক চমকপ্রদ উদাহরণ। এসব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ইতিবাচক সাড়া পেয়েছিল ডিভিয়ার্স, যা মার্কেটে হীরার চাহিদা বাড়াতে বেশ সক্ষম হয়েছিল। যুক্তরাষ্ট্রে এঙ্গেজমেন্ট রিংয়ের একক আধিপত্য বিস্তারের পর তারা নজর দেয় আন্তর্জাতিক বাজারে। 1960 সালে জাপানে কোম্পানিটি বেশ ঢালাওভাবে মার্কেটিং ক্যাম্পেইন চালাতে শুরু করে। 1967 সালে জাপানে যখন ডিভিয়ার্স তাদের অ্যাড ক্যাম্পেইন শুরু করেছিল তখন হীরার এঙ্গেজমেন্ট রিংয়ের ব্যবহার ছিল মাত্র 5%। 1981 সালে যা গিয়ে দাঁড়ায় 60%।
হিরে বাজারে নিজেদের চাহিদা বাড়ানোর পাশাপাশি তারা একচেটিয়া ব্যবসার বাজারও বজায় রেখেছিল। 80 দশকে আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশে ডায়মন্ড মাইনিং অপারেশন দুর্নীতিগ্রস্ত সরকার এবং যুদ্ধবাজ বিদ্রোহী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এসব খনি থেকে প্রাপ্ত হিরে বিক্রি করে সংঘাতের জন্য অস্ত্র এবং গোলাবারুদ কেনা হতো। এসব যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের হীরের একমাত্র খদ্দের ছিল ডিভিয়ার্স, কারণ তারা চাইতো না বাজারে হঠাৎ বেশি পরিমাণ হিরে ঢুকে পড়ার বাজার অস্থিতিশীল হয়ে যাক। ডিভিয়ার্স গ্রুপের এহেন কর্মকাণ্ডের ফলে সে সকল দেশের যুদ্ধবাজ সন্ত্রাসীরা লোভের নেশায় হীরা উত্তোলনে আরও উৎসাহী হয়ে ওঠে। ডিভিয়ার্স গ্রুপের এই কোম্পানিটি বিজনেস পলিসি কেউই ভালো চোখে দেখত না। ফলে রিপাবলিক অফ কঙ্গো, ইসরায়েল, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ ডিভিয়ার্স গ্রুপের একাধিক একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুললে কোম্পানিটি মার্কেটে হীরার সরবরাহ কমিয়ে দেয়। ফলশ্রুতিতে যেসব দেশে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় হীরার মূল্য। তাই এরপর কেউ আর ডিভিয়ার্স এর মনোপলের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয়নি। এভাবে ডিভিয়ার্স সারা বিশ্বে হয়ে উঠেছিল হীরা সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন। জাতিসংঘের হস্তক্ষেপে হীরার মার্কেটে ডিভিয়ার্সের পূর্বের একক রাজত্ব এখন আর নেই। এর মধ্যে কিছু কারণ তুলে ধরলে প্রথমে উঠে আসবে একবিংশ শতাব্দীর শুরু থেকে ডিভিয়ার্স কোম্পানিটির ব্র্যান্ড ডায়মন্ড পারচেসের কথা। এছাড়াও রয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়ার নতুন হীরের খনি আবিষ্কার, কোম্পানিটির অনৈতিক অ্যাড ক্যাম্পেইনগুলো বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ হওয়া ইত্যাদি ইত্যাদি। এর ফলে কোম্পানিটির ক্রমশ মার্কেটে তাদের অবস্থান হারাতে থাকে। 2004 সালে যুক্তরাষ্ট্রের আদালতে $10 বিলিয়ন জরিমানা করা হয় কোম্পানিটিকে। ততদিনে তাদের মনোপলি বিজনেসে ধস নেমে গেছে। তাই বর্তমানে ডায়মন্ডের মার্কেটে সাপ্লাই চেইন কন্ট্রোল বাদ দিয়ে তারা শুধুমাত্র খুচরো ডায়মন্ডে ব্যবসা করে যাচ্ছে। 2019 সালে 22% মার্কেট শেয়ার নিয়ে ডিভিয়ার্স হীরার বাজারে দ্বিতীয় সেরা ডায়মন্ড মাইনিং প্রতিষ্ঠান। যদিও 2011 সালে ডিভিয়ার্স গ্রুপের প্যারেন্ট কোম্পানি অ্যাংলো আমেরিকান ডিভিয়ার্সের কাছে কোম্পানিটি 40% স্টক $5.1 বিলিয়ন বিক্রি করে দেওয়ার মাধ্যমে ওপেনহাইমার পরিবার তাদের ডায়মন্ড ব্যবসা থেকে বেরিয়ে আসে, যা চলমান ছিল গত বছরের বেশি সময় ধরে। হীরা উত্তোলনে ডিভিয়ার্সের আধিপত্য চোখে পড়ার মতো মনে হয়। ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে গত 2 দশকে বেশ বড় বড় পরিবর্তন এসেছিল। খনি হতে হীরা উত্তোলন থেকে শুরু করে সাপ্লাই চেইন সার্টিফিকেশন ও মার্কেটিং